একজন বেকার মানুষ দিনমজুরের কাজ করতে দিল্লি যাচ্ছিল। ট্রেনের টিটি বেরোল তার তালাকপ্রাপ্ত স্ত্রী। তারপর যা হলো বন্ধুরা, এটা বিহার রাজ্যের পাটনার এক সত্য ঘটনা, যেখানে পাটনা জাংশনের ভিড়ে এক লোক তার ছোট ব্যাগ কাঁধে ঝুলিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। তার নাম ছিল অজয় কুমার। আর সেই সকালে তার পকেটে ঠিক ততটুকুই টাকা ছিল যা দিয়ে সে দিল্লি পর্যন্ত সফর করতে পারে। কারণ পাটনায় তার অংশে এখন শুধু বন্ধ দোকান, খালি ঘর আর ঋণের স্মৃতিটুকুই অবশিষ্ট ছিল। তাই সে ঠিক করে নিয়েছিল যে যাই করতে হোক না কেন, সে দিল্লি গিয়ে দিনমজুরের কাজ করবে, ইট তুলবে, সিমেন্ট বইবে, কিন্তু হাত পেতে বাঁচবে না। পাটনা জাংশনে তখন এক অদ্ভুত হইচই ছিল। চাওয়ালাদের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, কুলিরা লাল কাপড় পরে ছোটাছুটি করছিল, লাউডস্পিকারে ট্রেনের ঘোষণা হচ্ছিল। আর এই আওয়াজগুলোর মাঝে অজয় নিজেকে খুব ছোট অনুভব করছিল, যেন এই ভিড়ে তার কোনো নাম নেই, কোনো পরিচয় নেই। একসময় তারও পরিচয় ছিল, তার নিজের মোবাইল রিপেয়ারিংয়ের দোকান ছিল। লোক তাকে অজয় ভাই বলে ডাকত। কিন্তু যখন ব্যবসায় লোকসান হলো আর ঋণ বাড়ল, তখন সেই লোকেরাই রাস্তা পাল্টাতে শুরু করল। দোকানের শাটার বন্ধ হতেই যেন তার ভাগ্যও বন্ধ হয়ে গেল। সেই বন্ধ দোকানের দিনগুলোতে তার ঘরের দেওয়ালগুলো নিস্তব্ধ হতে শুরু করেছিল। তার স্ত্রী নেহা কুমারী তাকে বোঝাতে চেয়েছিল, সাথে থাকতে চেয়েছিল, কিন্তু অজয় নিজের হারে এতটাই ভেঙে পড়েছিল যে তার কাছে প্রতিটা কথা খোঁটা মনে হতো। প্রতিটা পরামর্শে সে নিজের ব্যর্থতা শুনতে পেত। নেহা হার মানেনি। সে রেলওয়ের চাকরির প্রস্তুতি শুরু করল, ফর্ম ভরল, পড়াশোনা করল। আর যখন তার টিটি পদে নির্বাচন হল, তখন পুরো মহল্লা তার প্রশংসা করল। কিন্তু অজয়ের ভেতরে এক অদ্ভুত হিংসে আর লজ্জা একসাথে জেগে উঠল। ঝগড়া বাড়ল, কথা আদালত পর্যন্ত পৌঁছাল, আর তালাক হয়ে গেল। সেদিন যখন নেহা শেষবারের মতো ঘর থেকে বেরিয়েছিল, অজয় তাকে আটকায়নি। কিন্তু সে চলে যাওয়ার পর ঘরের নীরবতা তাকে ভেতর থেকে ভেঙে দিল। এখন সেই অজয় পাটনা জাংশনে দাঁড়িয়েছিল, যেখান থেকে সে দিল্লির ট্রেন ধরবে। বন্ধু রাকেশ বলেছিল যে দিল্লিতে কনস্ট্রাকশন সাইটে দিনমজুরের কাজ পাওয়া যাবে, রোজকার কাজ, রোজকার টাকা। আর এখন তার এটাই দরকার ছিল। সে পকেট হাতড়াল, টাকা গুনল, আর জেনারেলের টিকিট কিনল। স্লিপারের ভাড়া তার সামর্থ্যে ছিল না, কিন্তু সে জানত যে জেনারেল বগির ভিড়ে সে হয়তো দাঁড়াতেও পারবে না। তাই সে ঠিক করল যেভাবেই হোক স্লিপার কোচে জায়গা করে নেবে, পরে না হয় জরিমানাই দিতে হবে। ট্রেন প্ল্যাটফর্মে এলো, লোক ধাক্কাধাক্কি করে উঠতে শুরু করল। অজয়ও ভিড়ের সাথে এগিয়ে গেল, আর কোনোভাবে স্লিপার কোচের দরজা পর্যন্ত পৌঁছে গেল। ভেতরে আগে থেকেই ভিড় ছিল। সে এক কোণার সিটের নিচে নিজের ব্যাগ রাখল আর জানালার পাশে বসে পড়ল। ট্রেন ধীরে ধীরে পাটনা জাংশন থেকে চলতে শুরু করল, আর বাইরের শহরটা পেছনে ছুটতে লাগল। গঙ্গার পাড়, পুল, ভিড়ভাট্টাওয়ালা রাস্তা সব আবছা হয়ে গেল। আর অজয়ের মনে হল যেন তার পুরনো জীবনটাও এভাবেই দূরে চলে যাচ্ছে। বগিতে বিভিন্ন ধরনের লোক ছিল। কেউ হাসছিল, কেউ মোবাইলে কথা বলছিল, কেউ খাবার খুলে বসেছিল, কিন্তু অজয় চুপ ছিল। সে জানালার বাইরে তাকিয়ে রইল আর ভাবতে লাগল যে যদি সে সেই সময় নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখত, যদি সে নেহাকে বোঝার চেষ্টা করত, তবে হয়তো আজ সে একা দিল্লি দিনমজুরের কাজ করতে যেত না। কিন্তু এখন অনুশোচনার চেয়ে বেশি জরুরি ছিল এগিয়ে চলা। সে মনে মনে ঠিক করে নিল যে দিল্লি গিয়ে সে দিনরাত কঠোর পরিশ্রম করবে, নিজেকে আবার দাঁড় করাবে, আর কোনোদিন পাটনা ফিরলে মাথা নত করে নয়, বুক ফুলিয়ে ফিরবে। ট্রেন অনেকটা এগিয়ে গিয়েছিল। টিকিট চেক করার জন্য টিটি বগিতে এলেন। কালো কোট আর সাদা শার্টে সজ্জিত তিনি একজন একজন করে যাত্রীর কাছে টিকিট চাইছিলেন। অজয় পকেট থেকে তার জেনারেল টিকিট বের করল। তার বুক একটু দ্রুত কাঁপছিল, কারণ সে জানত যে সে ভুল কোচে বসে আছে। কিন্তু এখন যা হবে দেখা যাবে। টিটি তার সামনে এসে থামলেন আর বললেন, টিকিট দেখান। অজয় উপরে না তাকিয়ে টিকিট বাড়িয়ে দিল। তার হাত হালকা কাঁপছিল। এটা জেনারেল টিকিট, আর আপনি স্লিপারে বসে আছেন। টিটির গলার স্বর ছিল শক্ত। অজয় ধীরে ধীরে মাথা তুলল, আর যেই তার নজর সেই চেহারার ওপর পড়ল, তার পুরো শরীর অবশ হয়ে গেল। তার সামনে সেই চোখগুলো ছিল যা সে একসময় রোজ দেখত, সেই চেহারা যাকে সে নিজের রাগের মাথায় হারিয়ে ফেলেছিল, সেই আওয়াজ যা একসময় তার ঘরে প্রতিধ্বনিত হতো। সে টিকিট বাড়ালো, আর সামনে দাঁড়িয়ে থাকা টিটিকে দেখে তার দম বন্ধ হয়ে এলো। কারণ সামনে নেহা কুমারী দাঁড়িয়েছিল, আর সে অন্য কেউ নয়, তার তালাকপ্রাপ্ত স্ত্রী ছিল। কালো কোটে, বুকের ওপর চকচকে রেলওয়ের ব্যাজ, চুল সুন্দর করে বাঁধা, চেহারা আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, আর চোখগুলো আগের মতোই গভীর। কিন্তু এবার সেখানে কোনো অভিযোগ ছিল না,
ছিল শুধু এক কঠোর পেশাদারি শান্তি, যেন সে নিজের হৃদয়ের দরজায় তালা লাগিয়ে দিয়েছে আর চাবিটা অনেক দূরে কোথাও ফেলে দিয়েছে। এক মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হল, সময় যেন সেখানেই থমকে গেল। কিন্তু পরের মুহূর্তেই নেহা নিজের গলার স্বর সামলে নিয়ে ঠিক তাই বলল যা একজন টিটির বলা উচিত। জেনারেল টিকিট নিয়ে স্লিপারে যাত্রা করা নিয়মের বিরুদ্ধে, আপনাকে জরিমানা দিতে হবে। অজয় কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর নজর নামিয়ে নিল। তার ভেতরে হাজারটা কথা উথল পাথল করছিল, কিন্তু ঠোঁট দিয়ে একটা শব্দও বের হলো না। সে পকেটে হাত দিল, খুচরো আর দুমড়ানো মোচড়ানো নোট বের করল। সে জানত যে তার কাছে খুব কম টাকা আছে, দিল্লি পৌঁছে এই টাকা দিয়েই তাকে কাজ খুঁজতে হবে। কিন্তু আজ সে কোনো তর্ক করতে চাইল না, না কোনো পুরনো কথা তুলতে চাইল। সে নিচু স্বরে বলল, কত দিতে হবে? নেহা রশিদ বই বের করল, অঙ্কটা জানালো, আর তার চোখে পুনরায় না তাকিয়ে পেন চালাতে লাগল। অজয় সব কটা টাকা তার হাতে রেখে দিল। তার আঙুলগুলো হালকা কাঁপছিল। হয়তো নেহাও সেই কম্পন অনুভব করেছিল, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখাল না। সে রশিদ ছিঁড়ল আর অজয়ের দিকে বাড়িয়ে দিল। পরের বার নিয়মের দিকে খেয়াল রাখবেন। সে ঠিক ততটাই কঠোরভাবে বলল যতটা একজন অপরিচিত যাত্রীকে বলত। বগিতে বসে থাকা কিছু লোক এই দৃশ্যটা চুপচাপ দেখছিল। কেউ জানত না যে এই দুজন মানুষ একসময় একই ঘরে একসাথে থাকত, একই থালায় ভাত খেত, আর আজ এই ভিড়ে দুজন অপরিচিতের মতো দাঁড়িয়েছিল। অজয় রশিদটা ধরল আর মাথা নাড়াল। ঠিক আছে। তার মুখ থেকে শুধু এইটুকুই বেরোল। নেহা এগোতে লাগল, কিন্তু 2 কদম গিয়ে থামল। তার দিকে সরাসরি না তাকিয়ে সে নিচু স্বরে জিজ্ঞেস করল, দিল্লি কেন যাচ্ছ? প্রশ্নটা সাধারণ ছিল, কিন্তু অজয়ের জন্য সেটা সরাসরি হৃদয়ে গিয়ে লাগল। সে প্রথমবার সাহস করে তার দিকে তাকালো আর পরিষ্কার ভাষায় বলল, দিনমজুরের কাজ করতে, এখানে কাজ বাকি নেই। নেহার চোখের পাতা এক মুহূর্তের জন্য নুয়ে এলো, যেন সে কিছু ভাবছে। হয়তো তার সেই ছোট ঘরটার কথা মনে পড়ল, সেই বন্ধ দোকান, সেই দিন যখন সে শেষবারের মতো দরজা বন্ধ করেছিল। কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নিল। কাজ কোনো ছোট হয় না, সে শুধু এইটুকুই বলল, আর তারপর এগিয়ে গেল। অজয় তাকে চলে যেতে দেখল। সে অনুভব করল যে আজ প্রথমবার সে নেহাকে সত্যি শক্তিশালী দেখছে। সে সেই মেয়ে ছিল যে একসময় তার সাথে স্বপ্ন দেখেছিল, কিন্তু এখন সে নিজের পায়ে দাঁড়িয়েছিল, কারোর ওপর নির্ভরশীল ছিল না। আর অজয় প্রথমবার নিজের হারের আসল মানে বুঝতে পারল। সে তাকে হারায়নি কারণ সে রোজগার করত না, সে তাকে হারিয়েছিল কারণ সে বদলাতে চায়নি। ট্রেনের গতি বাড়ল, বগির কোলাহল আবার স্বাভাবিক হয়ে গেল। লোক যে যার নিজের কথায় মেতে উঠল, কিন্তু অজয়ের ভেতরে যেন কোনো দরজা খুলে গেল। তার মনে হল নেহার সেই একটা কথা, কাজ কোনো ছোট হয় না, তার কানে প্রতিধ্বনিত হচ্ছে, যেন সে তাকে মনে করিয়ে দিচ্ছে যে পড়ে যাওয়াটা ভুল নয়, পড়ে থাকাটাই ভুল। কয়েক ঘণ্টা পর ট্রেন নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে পৌঁছাতে লাগল। প্ল্যাটফর্মের ভিড় জানালা দিয়ে দেখা যাচ্ছিল। অজয় তার ছোট ব্যাগটা তুলে নিল, পকেট হাতড়াল। এখন টাকা খুব কম অবশিষ্ট ছিল, কিন্তু তার পদক্ষেপ আগের চেয়ে অনেক বেশি মজবুত ছিল। সে জানত যে এখন তার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, না ভাগ্যের বিরুদ্ধে, না পরিস্থিতির বিরুদ্ধে, আর না নেহার বিরুদ্ধে। ট্রেন থামল, লোক নামতে শুরু করল। অজয়ও ভিড়ের সাথে বাইরে এলো। প্ল্যাটফর্মে পা রাখতেই তার মনে হল যেন জীবন তাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। সে একবার পেছন ফিরে ট্রেনের দিকে তাকাল। সেই বগির জানালার কাছে নেহা দাঁড়িয়েছিল। সে তাকে দেখছিল নাকি শুধু ভিড়কে, সেটা বোঝা মুশকিল ছিল। কিন্তু তাদের নজর আবার এক মুহূর্তের জন্য মিলল। এবার কেউ কিছু বলল না, কোনো অভিযোগ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু এক নীরব স্বীকারোক্তি ছিল যে যা গত হয়ে গেছে তা সত্যি ছিল, আর যা আসতে চলেছে তা দুজনের হাতেই আছে। ট্রেন বাঁশি দিল আর ধীরে ধীরে এগোতে লাগল। অজয়ও প্ল্যাটফর্মের ভিড়ে পা বাড়াতে লাগল। নয়াদিল্লি স্টেশনের ভিড়ে সে হারিয়ে গেল, কিন্তু এবার সে নিজের থেকে পালিয়ে যাচ্ছিল না। যাই হোক বন্ধুরা, নয়াদিল্লির রেলওয়ে স্টেশনের সিঁড়ি দিয়ে নামার সময় অজয় কুমারের পা ভারী অবশ্যই ছিল, কিন্তু এলোমেলো ছিল না। সে ভিড়ের মাঝখান থেকে রাস্তা তৈরি করে বাইরে পা রাখল, তো সামনে ছড়িয়ে থাকা দিল্লির শোরগোল, ট্রাফিক, ধুলো আর ছুটন্ত জীবন তাকে ভয় দেখাচ্ছিল না, বরং যেন তাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল যে যদি সাহস থাকে তবে নিজেকে প্রমাণ কর। আর অজয় সেই মুহূর্তেই ঠিক করে নিল যে এখন সে পরিস্থিতিকে দোষ দেবে না, এখন সে বদলাবে। 2 দিন সে স্টেশনের কাছে সস্তা ধর্মশালায় কাটাল।
তৃতীয় দিন সে তার বন্ধু রাকেশের বলা ঠিকানায় পৌঁছাল, যেখানে একটা বড় কনস্ট্রাকশন সাইটে মজুরদের দরকার ছিল। সেখানে উঁচু উঁচু অসমাপ্ত দালান ছিল, লোহার রডের জাল ছিল, সিমেন্টের গন্ধ ছিল, আর পরিশ্রমের তিতকুটে সত্য ছিল। ঠিকাদার তার নাম জিজ্ঞেস করল, আধার কার্ড দেখল, আর বলল, কাজ কঠিন, রোজ ৮০০ টাকা মিলবে, থাকা নিজেকে দেখে নিতে হবে। অজয় কোনো শর্ত ছাড়াই রাজি হয়ে গেল। প্রথম দিন যখন সে মাথায় সিমেন্টের ঝুড়ি তুলল, তখন তার সেই পুরনো দিনের কথা মনে পড়ল, যখন সে দোকানে বসে মোবাইলের ছোট ছোট স্ক্রু খুলত। এখন সেই হাত ইট তুলছে, হাতের তালু ছিলে যাচ্ছে, কাঁধ ব্যথা করছে, কিন্তু সে থামল না। প্রতিবার যখন ক্লান্তি জেকে ধরত, তার ট্রেনের সেই মুহূর্তের কথা মনে পড়ত, যখন নেহা কুমারী তার টিকিটে জরিমানা কাটছিল আর বলেছিল, কাজ কোনো ছোট হয় না। সেই কথাগুলোই তার শক্তি হয়ে দাঁড়িয়েছিল। দিনভর হাড় ভাঙা খাটুনির পর যখন সে রাতে ছোট ঘরে ফিরত, যেখানে আরও ৪ জন মজুর তার সাথে থাকত, তখন শরীর জবাব দিয়ে দিত, কিন্তু মস্তিষ্ক জেগে থাকত। সে উপলব্ধি করল যে শুধু দিনমজুরের কাজ করে সে সারা জীবন বদলাতে পারবে না, তাকে এগোতে হবে। সে ঠিক করল যে সে রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষা দেবে। তার মনে ছিল যে নেহাও কঠিন পরিস্থিতিতে পড়াশোনা করেছিল, সেই যদি পারে তবে সে কেন নয়। পরের সপ্তাহেই সে পাশের সাইবার ক্যাফে থেকে ফর্ম ভরল, পুরনো বইয়ের দোকান থেকে সেকেন্ড হ্যান্ড বই কিনল। দিনে মজুরি আর রাতে পড়াশোনা, এটা তার নতুন রুটিন হয়ে গেল। ঘরের হালকা হলদে বাল্বের আলোয় সে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। আশপাশের লোকেরা মোবাইলে ভিডিও দেখত বা ঘুমিয়ে পড়ত, কিন্তু অজয় পাতা উল্টাত। সে এখন বুঝতে পেরেছিল যে আসল লড়াই অন্যদের সাথে নয়, নিজের সাথে হয়। কখনো কখনো ক্লান্তি এতটাই বেড়ে যেত যে চোখ বুজে আসত, কিন্তু তখনই তার পাটনা জংশনের সেই সকালের কথা মনে পড়ত, তার ছোট ব্যাগ আর নেহার শক্ত গলার স্বর। সে নিজেকে বলতো, যদি আজ হেরে যাই তবে আর কোনোদিন মাথা উঁচু করে বাঁচতে পারব না, আর সে আবার বই খুলে নিত। ধীরে ধীরে তার ভেতরে আত্মবিশ্বাস ফিরে আসতে লাগল। দিনমজুরের কাজ এখন আর তার কাছে লজ্জার মনে হতো না, বরং সিঁড়ি মনে হতো। ৬ মাস কাটল, তারপর ৯ মাস, আর এই মাসগুলো তার ভেতরে যতটা অস্থিরতা বুনেছিল তা হয়তো অন্য কেউ অনুভবও করেনি। প্রতিদিন রোদে ঘাম ঝরিয়ে রাতে ক্লান্ত শরীরে বিছানায় আছাড় খেতে খেতে সে নিজের ভেতরে একটাই প্রশ্ন নিয়ে বেঁচে রইল, এবার কি ভাগ্য তার সাথ দেবে? অবশেষে সেই দিনটা এলো যখন সে পরীক্ষা দিল। সেই সকালে যখন সে সেন্টারের বাইরে দাঁড়িয়েছিল, তখন তার হাতে শুধু অ্যাডমিট কার্ড ছিল না, বরং নিজের ভেঙে যাওয়া আত্মবিশ্বাসকে জোড়া লাগানোর শেষ চেষ্টা ছিল। সে প্রশ্নপত্র সমাধান করার সময় প্রতিটা উত্তরে নিজের সবটুকু শক্তি লাগিয়ে দিল, যেন প্রতিটা প্রশ্নকে বলছে, আমাকে একটা সুযোগ দাও। আর যখন সে বাইরে বেরোল, তখন তার মুখে হালকা একটা হাসি ছিল, খুব বড় নয়, শুধু এটুকুই যাতে সে নিজেকে বলতে পারে, আমি চেষ্টা পুরোপুরি করেছি। তবে সে নিজেকে সামলে নিল, প্রত্যাশাকে সীমিত রাখল, কারণ সে জানত প্রত্যাশা যখন সীমা ছাড়িয়ে যায় তখন ভেঙে গেলে ভেতরে অনেক কিছু সাথে নিয়ে যায়। তাই সে আবার কাজে ফিরে গেল, আর অপেক্ষাকে নিজের জীবনের অংশ বানিয়ে নিল। এক সন্ধ্যায় যখন সে সাইট থেকে ফিরছিল, ধুলোমাখা কাপড় আর ক্লান্ত চালচলনের সাথে, তখনই ফোনে মেসেজ এলো। সে হাতের তালু মুছল, স্ক্রিন দেখল, আর শব্দগুলো পড়তেই তার দম যেন আটকে গেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে ফলাফল ঘোষিত। তার বুক হঠাৎ এতটাই জোরে কাঁপতে লাগল যে মনে হলো বুক থেকে বাইরে বেরিয়ে আসবে। সে প্রায় দৌড়াতে দৌড়াতে পাশের সাইবার ক্যাফেতে পৌঁছাল। চেয়ারে বসল তো তার হাত কাঁপছিল। সে রোল নম্বর টাইপ করল, এন্টার চাপল। স্ক্রিন কয়েক সেকেন্ড ঘুরতে লাগল, আর ওই কয়েক সেকেন্ড তার জীবনের সবচেয়ে ভারী সেকেন্ড হয়ে দাঁড়াল। আর তারপর হঠাৎ তার নাম সামনে এলো, অজয় কুমার, নির্বাচিত। সেই মুহূর্তেই তার চোখ আপনা আপনি ভরে এলো, যেন বছরের পর বছর ধরে আটকে রাখা বিশ্বাস একবারে ফিরে এলো। সে স্ক্রিনটা আবার দেখল, তারপর আরও একবার, যেন নিজেকে বিশ্বাস করাচ্ছে যে এটা সত্যি। সে প্রথমবার নিজেকে মাফ করল সেই মুহূর্তগুলোর জন্য যখন সে নিজেকে ব্যর্থ বলেছিল, সেই রাতগুলোর জন্য যখন সে নিজের কাছে হেরে গিয়েছিল। তার মনে হলো যেন তার ভেতরে জেকে বাসা হার ধীরে ধীরে গলে যাচ্ছে। সে বাইরে বেরোল তো দিল্লির সেই একই রাস্তা ছিল, একই শোরগোল, একই ভিড়, কিন্তু আজ তার কাছে সবকিছু নতুন মনে হচ্ছিল, যেন শহর নয়, সে নিজেকে বদলে ফেলেছে। সে আকাশের দিকে তাকালো আর খুব ধীরে বলল, এখন আমি আর পালাব না। আর এই বাক্যে তার অতীত ছিল আর তার সংকল্প। কয়েক সপ্তাহ পর ট্রেনিংয়ের জন্য কল লেটার এলো। পোস্টিংয়ের তালিকায় যখন সে নিজের শহরের নাম পড়ল, পাটনা, তখন তার দম থমকে গেল।
সেই শহর যেখান থেকে সে একসময় ভেঙে চুড়ে বেরিয়েছিল, যেখানে তার চোখে লজ্জা ছিল আর হৃদয়ে ব্যর্থতার বোঝা, আর এখন সেখানেই তাকে কর্মচারী হয়ে ফিরতে হবে। সে তার ছোটখাটো জিনিসপত্র গুছিয়ে নিল। প্রতিটা কাপড় রাখার সময় সে যেন নিজের পুরনো ভয়কে পেছনে ফেলে যাচ্ছিল। ঠিকাদারের কাছ থেকে বিদায় নিল আর টিকিট বুক করল। ট্রেনে ওঠার সময় এবার তার হাত কাঁপছিল না। তার কাছে বৈধ টিকিট ছিল, পকেটে পরিশ্রমের কামাই ছিল, আর হৃদয়ের পরিষ্কার উদ্দেশ্য ছিল। সে জানত যে পাটনায় ফিরে তাকে শুধু চাকরি করতে হবে না, বরং একটা অসম্পূর্ণ কথা পূরণ করতে হবে, কারোর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু এবার সে মাথা নিচু করে নয়, সত্য আর আত্মসম্মানের সাথে যাবে। ট্রেন ধীরে ধীরে পাটনার দিকে এগোচ্ছিল। জানালার বাইরে বদলাতে থাকা দৃশ্যগুলো তার ভেতরের বদলাতে থাকা কাহিনীর মতোই ছিল। আর যখন পাটনা স্টেশনের ঘোষণা হলো, তখন সে দীর্ঘশ্বাস ফেলল, কারণ এবার সে মজুর হয়ে নয়, কর্মচারী হয়ে ফিরছে। পাটনা জাংশনে ট্রেন থামতেই অজয় কুমার ধীরে ধীরে নিচে পা রাখল। সেই একই প্ল্যাটফর্ম, একই ভিড়, একই আওয়াজ। কিন্তু আজ তার ভেতরে ভয় ছিল না। তার হাতে ছোট ব্যাগ অবশ্যই ছিল, কিন্তু পকেটে নিয়োগপত্র ছিল, পরিচয়পত্র ছিল, আর সবচেয়ে বড় কথা, আত্মসম্মান ছিল। সে কয়েক মুহূর্ত থেমে চারপাশ দেখল, যেন নিজের শহরকে বলছে যে আমি হেরে নয়, বদলে ফিরেছি। পরের দিনে সে রেলওয়ে কার্যালয়ে জয়েন করল, ট্রেনিং শেষ করল, আর তার ডিউটি পাটনা মণ্ডলে পড়ল। ফর্ম্যালিটি পূরণ করার সময় তার মন বারবার একটা নামেই আটকে যাচ্ছিল, নেহা কুমারী। সে জানত যে সে এখানেই টিটি পদে কর্মরত আছে, কিন্তু সে ঠিক করল যে আগে নিজেকে কাজে প্রমাণ করবে, তারপর তার সাথে কথা বলবে। কয়েক সপ্তাহ ধরে সে পুরো সততার সাথে ডিউটি করতে লাগল, সময় মতো পৌঁছাত, প্রতিটা কাজ শিখত, আর ধীরে ধীরে তার ভাবমূর্তি একজন দায়িত্বশীল কর্মচারীর মতো হতে লাগল। একদিন ডিউটি চার্ট দেখতে দেখতে তার নজর একটা নামে গিয়ে থামল, নেহা কুমারী। একই শিফটে, একই প্ল্যাটফর্মে। তার বুক ধক করে উঠল। সে দীর্ঘ শ্বাস ফেলল আর ঠিক করল যে আজ সে পালাবে না। ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসার কথা ছিল। যাত্রীদের ধীর ছিল, আর কিছুটা দূরে নেহা দাঁড়িয়েছিল। সেই কালো কোট, সেই পরিপাটি ভাব, সেই আত্মবিশ্বাস। কিন্তু এবার অজয়ের পা থামল না। সে ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়াল। নেহা প্রথমে তাকে কর্মচারীর পোশাকে দেখল, তারপর তার চেহারা চিনতে পেরেই হালকা একটা স্থবিরতা এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। নমস্তে, অজয় পরিষ্কার আর স্থির গলায় বলল। নেহাও ঠিক ততটাই শান্তভাবে জবাব দিল, নমস্তে। কয়েক মুহূর্ত নীরবতা রইল, যেন দুজনেই নিজেদের ভেতরের বছরগুলোকে গুছিয়ে নিচ্ছে। তারপর অজয় বলল, আমি তোমাকে কিছু বলতে চাই, যদি তোমার কাছে সময় থাকে। নেহা চারপাশ দেখল। ট্রেন আসতে এখনও কয়েক মিনিট বাকি। সে মাথা নাড়ল, বলো। আর সেই একটা শব্দে যেন গত হয়ে যাওয়া সময়ের পুরো প্রতিধ্বনি থমকে গেল। অজয় কথা না ঘুরিয়ে সরাসরি বলল, আমি তোমাকে ফিরে পাওয়ার জেদ নিয়ে আসিনি। আমি ক্ষমা চাইতে এসেছি সেই মানুষটার পক্ষ থেকে যে নিজের হারে ভয় পেয়ে গিয়েছিল আর তোমার পরিশ্রম বুঝতে পারেনি। তুমি ঠিকই ছিলে, কাজ ছোট হয় না, চিন্তা ছোট হয়ে যায়, আর আমার চিন্তা ছোট হয়ে গিয়েছিল। নেহা চুপচাপ শুনতে থাকল, তার চোখে এবার কঠোরতা কম ছিল। অজয় আরও বলল, দিল্লিতে মজুরি করার সময় আমি বুঝতে পেরেছি যে ইজ্জত কাজ দিয়ে নয়, মানুষের ব্যবহার দিয়ে যায়। আমি তোমাকে সম্মান দিইনি, তাই তোমাকে হারিয়েছি। যদি তুমি চাও তবে আমরা অপরিচিতও থাকতে পারি। আমি শুধু চেয়েছিলাম যে তুমি সত্যিটা জানো যে আমি বদলে গেছি। প্ল্যাটফর্মে ট্রেনের বাঁশি বাজল, কিন্তু সেই শোরগোলের মাঝেও নেহার আওয়াজ পরিষ্কার ছিল। বদল কথা দিয়ে নয়, সময় দিয়ে বোঝা যায়। সে বলল, আমি তোমাকে সেদিন ট্রেনে দেখেছিলাম, তুমি বিনা তর্কে জরিমানা দিয়েছিলে। সেদিন মনে হয়েছিল যে হয়তো তুমি বুঝতে পারছ। আজ তোমাকে এটা দেখে মনে হচ্ছে যে তুমি সত্যিই চেষ্টা করেছ। অজয় প্রথমবার তার চোখের দিকে সরাসরি তাকাল। সেখানে কোনো রাগ ছিল না, ছিল শুধু ক্লান্তির পর পাওয়া শান্তি। নেহা নিচু স্বরে বলল, আমিও অনেক কিছু শিখেছি। সম্পর্ক তখনই চলে যখন দুজনেই সমানভাবে দাঁড়ায়, কাউকে কারো চেয়ে কম বা বেশি প্রমাণ করার প্রয়োজন না থাকে। সেদিন কথা সেখানেই শেষ হয়নি। ডিউটির পর তারা স্টেশনের বাইরে চায়ের দোকানে বসল। বহু বছর পর প্রথমবার বিনা তর্কে, কোনো পুরনো অভিযোগ ছাড়া, শুধু সত্যের সাথে।
অজয় তার সংগ্রামের কথা শোনাল, নেহা তার একাকিত্বের কথা বলল। দুজনেই স্বীকার করল যে ভুল দুজনেরই হয়েছিল, কিন্তু এখন দুজনেই বদলে গেছে। পরের কয়েক মাস তারা ধীরে ধীরে দেখা করতে লাগল, পরিবারকে জানালো। প্রথমে বিরোধিতা হলো, প্রশ্ন উঠল, কিন্তু যখন মানুষ দেখল যে দুজনেই এখন পরিপক্ক, স্বনির্ভর আর একে অপরকে সম্মান করে, তখন রাস্তা আপনা আপনি খুলে গেল। তারা সিদ্ধান্ত নিল যে এবার বিয়ের লোক দেখানোর জন্য নয়, বোঝাপড়ার জন্য হবে। পাটনার একটা ছোট মন্দিরে কিছু ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে সাদামাটাভাবে তারা পুনরায় ৭ পাকে বাধা পড়ল। এবার প্রতিশ্রুতিগুলো বড় ছিল না, শুধু এইটুকুই ছিল যে তারা একে অপরকে সম্মান করবে, কঠিন সময়ে পাশে থাকবে আর নীরবতাকে দেয়াল হতে দেবে না। যখন অজয় নেহার সিঁথিতে সিঁদুর দিল, তখন তার চোখে সেই একই জেল্লা ছিল যা বহু বছর আগে ছিল, কিন্তু এবার তাতে বোধ শক্তিও ছিল। কিছুদিন পর দুজনে একসাথে পাটনা থেকে দিল্লিগামী ট্রেনে বসল, ডিউটির খাতিরে। জানালার বাইরে সেই একই রাস্তা ছিল যেখান দিয়ে একসময় অজয় একা আর ভেঙে চুরে গিয়েছিল। আজ নেহা তার পাশে বসেছিল, দুজনের হাত একে অপরের মুঠোয় ধরা। অজয় হেসে বলল, মনে আছে, এখানেই কোথাও তুমি আমার থেকে জরিমানা নিয়েছিলে। নেহা হালকা হাসল, আর আজ তোমার কাছে সঠিক টিকিট আছে। ট্রেন এগিয়ে যেতে থাকল, আর এবার পাটনা থেকে দিল্লির সফর দূরত্ব নয়, তাদের নতুন জীবন ছিল। বন্ধুরা, এই গল্পের শিক্ষা অনেক গভীর। হার মানুষকে ফেলে দেয়, কিন্তু অহংকার তাকে উঠতে দেয় না। অজয়ের আসল হার ব্যবসায় ছিল না, ছিল নিজের ভেতরে, যখন সে ভুল মানতে অস্বীকার করেছিল আর সম্পর্কের মধ্যে সম্মানের জায়গায় তুলনা আসতে দিয়েছিল। কিন্তু যেই সে নিজেকে বদলালো, সবকিছু বদলাতে শুরু করল। মনে রাখবেন, কাজ ছোট হয় না, চিন্তা ছোট হয়। আর যেখানে সম্মান বজায় থাকে, সেখানে সম্পর্ক আবার জোড়া লেগে যায়। কিন্তু আপনি যদি নেহার জায়গায় হতেন, তবে কি তাকে ক্ষমা করতেন? ভুল মেনে নেওয়াই কি আসল শক্তি? সম্পর্কের মধ্যে সবচেয়ে জরুরি কি, ভালোবাসা নাকি সম্মান? কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখুন। আর যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেল স্টোরি বাই এসকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।